পাপি আপা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কারণ হচ্ছে যে সংসদে গত কয়েকদিন ধরে বোরকা নিয়ে একটি মন্তব্য এসেছে। এরপরে গতকালকে আমরা দেখলাম যে এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, তারপরে মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা হয়েছে। জামাতের একজন এমপি নিজের বাবাকে মুক্তিযুদ্ধের শহীদের কথা বলেছিলেন, পরবর্তীতে তিনি ভুল স্বীকার করেছেন। তো কি হচ্ছে বেসিক্যালি সংসদে? এটা দুর্ভাগ্যজনক এবং আমি খুব অবাক হই যে জামাত ইসলামের মুখে মুখে শুধু নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন এই সেই করে শেষকালে আমি ওই ভদ্রলোকের বক্তৃতাটা সরাসরি শুনছি। তো শুনে যেটা দেখলাম যে বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে ৭১ সালে তার পরিবারের যে তালিকা, নাতিদীর্ঘ একটা তালিকা, এবং এই নাতিদীর্ঘ তালিকাটা রীতিমতো ইনভেস্টিগেট করা উচিত। আচ্ছা, তার ভিতরে বাপের জায়গাটা নিতে ধরা একটা খাইলই। ৭১ সালে যদি বাপার শহীদ হন মুক্তিযোদ্ধা হিসেবে, ৮১ সালে ওনার জন্মটা ১০ বছর পর একটা চমৎকার প্রশ্নবিদ্ধ জন্ম হয়ে যায়। এখন নিজের জন্মের ইতিহাস নিয়ে যখন মানুষ ওই পার্থক্যটা তুলে ধরলো, তখন সে যাই হোক পার্লামেন্টে দুঃখ প্রকাশকে ভুল স্বীকার করলো। কিন্তু এইটা কিন্তু ভুল স্বীকার অস্বীকারের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটা চমৎকার প্রবণতা এখানে লক্ষ্য করলাম। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সপক্ষ শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য করছে, সদাই করছে, বিক্রি করছে, পারিবারিকীকরণ করছে, দলীয়করণ করছে। এইটা আমরা ১৫ বছরে হরহামেশাই দেখেও আসছি, শুনেও আসছি এবং আমরা বক্তব্যে বলিও। কিন্তু জামাত ইসলাম যে স্বাধীনতার বিপক্ষে ছিল, সপক্ষ শক্তি না, তো তারা নিজেদের প্রয়োজনে এইরকমভাবে অ্যানালাইসিস করলো যে তার যতগুলো বাংলাদেশ শহীদ হয়েছে পরিবারের নাতিদীর্ঘ একটা রচনা, তার ভিতরে বাবার জিনিসটা ধরা পড়লো। এইটা শুধু দুঃখ প্রকাশ না, ইতিহাস বিকৃত করার অপরাধ। এবং এই যে তরুণ প্রজন্ম, ভদ্রলোক যে খুব বয়স্ক ব্যক্তি তা কিন্তু না, তাহলে যে তরুণ প্রজন্মের ভিতরে একটা ঐতিহাসিক সত্যের ইতিহাসকে বিকৃত করার যে প্রবণতা, এবং মহান পার্লামেন্টের পবিত্রতম জায়গায় দাঁড়িয়ে এবং 18 কোটি মানুষ যেটা দেখবে এবং যেটা এভিডেন্স হয়ে থাকবে, শুধু তাই না, পার্লামেন্টের যে বক্তব্য বিবৃতি এটা রেকর্ডেড হয়ে থাকে এবং এটা প্রিন্ট আউট হয়ে বই পর্যন্ত হয় এবং সেগুলো সংরক্ষণ করা হয়। এশিয়ার যে সবচেয়ে বৃহৎ লাইব্রেরি পার্লামেন্টের লাইব্রেরি কিন্তু। তা আমি সত্যি অবাক হয়ে গেলাম, এই কি নতুন বন্দোবস্ত? ইতিহাস বিকৃতকারীদের এই দেশ থেকে হটালাম, আর নতুন প্রজন্মের একজন এমপি জীবনের প্রথম হয়ে নিজের জন্মের ইতিহাস, বাবার মৃত্যুর ইতিহাস, বাবার জীবিত থাকার ইতিহাস এইভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে কলঙ্কিত করার যে নিম্ন এবং নিকৃষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ নিজের পরিবারকে নিয়ে করলো, এটাতে আমি লজ্জিত, আমি বিমর্ষ। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে এইরকমভাবে পারিবারিকীকরণ করার ওই পূর্বের ইতিহাসের বিকল্প একটা নগ্ন রূপ আমি দেখে আসলাম। মনিরা শারমিন, আরেকজন জামাতের এমপির কথা নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি তার ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ দেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে তারা বলেছিল যে তারা ফ্ল্যাট নেবে না বা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সেটি তো নেই। তো তাদের এই এখনকার যে সংসদে দাঁড়িয়ে বাজেট অধিবেশনে যে দাবি দাওয়াগুলো উঠছে বা অন্য এমপিরা যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, সব মিলিয়ে কি হচ্ছে বা কি মনে হচ্ছে এবারে সংসদ এই অধিবেশনটার? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক দুজন যারা আছেন উপস্থিত তাদের শুভেচ্ছা। প্রথমত, এবারের সংসদে প্রথম অধিবেশন যখন হলো তখন সবারই একটা খুব আগ্রহ আমরা দেখেছি, কিন্তু এই রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, এটা একটা সংসদটাকে আবার আমরা সেই হাসির পাত্র একটা গণ্য করবার মতো একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে। প্রথমত, সংসদে আমরা নানান ধরনের বিষয় নিয়ে কথা বলতে দেখি। আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করলেন যে বোরকা নিকাব নিয়ে এক ধরনের কথা বলা হচ্ছে এবং আরেকজনের স্ত্রীকে আসলে তার মুখ দেখা যায় না কেন, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে এই যে নারী মাত্রই পোশাকের স্বাধীনতার যে বিষয়টা আমরা বলি যে নারী মাত্রই পোশাক নিয়ে একটা কটূক্তি, যে পোশাক কি পরবে এটা হচ্ছে এক সমাজ ঠিক করে দিবে এবং আমাদের যারা মোরালরা আছে তারা ঠিক করে দিবে। তো এই বিষয়গুলো নিয়ে যেরকম আমরা দেখলাম সেটাতে কিন্তু সকলেই মোটামুটি প্রতিবাদ করেছে, ইরেসপেক্টিভ অফ পার্টিজ। আমরা দেখেছি যে নারীরা এটার প্রতিবাদ করেছে। আরেকটা দেখেন, এই যে আমি আপার রেশ ধরেই আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের ইতিহাস, এই জায়গাটা আসলে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে এটা আসলে রাজনীতিবিদরা এটা
রচনা করেন, বারবার রচনা করেন, মানে ইতিহাস তো কনস্ট্যান্ট থাকার কথা, মানে কিছু বিষয় তো কনস্ট্যান্ট থাকার কথা, কিন্তু বাংলাদেশের ইতিহাস হচ্ছে রাজনীতিবিদরা বারবার রচনা করেন এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই ইতিহাস পরিবর্তন হয়। তো সেই জায়গা থেকে আমরা গত 15 বছর এক ধরনের ইতিহাস দেখেছি, একটা পরিবারকে রাজনীতির একক সত্তা হিসেবে দাঁড় করবার মতো যে একটা প্রচেষ্টা সেটা ছিল। এখন আবার দেখছি যে এই মুক্তিযুদ্ধ নিয়ে যাদের খানিকটা ইনসিকিউরিটি আছে, সেই ইনসিকিউরিটি ঢাকার জন্য সেই আমার পরিবারে এতজন মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এবং দেখা যাচ্ছে সেই তার কথার প্রেক্ষিতে পরবর্তীতে দেখা গেল যে তার বাবা এখন মানে ওনার জন্মের সময় উনি 81 সালে জন্ম, তো তারপরে ওনার বাবা আসলে শহীদ কিভাবে হন, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। উনি আজকে বলেছেন যে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে আমি অসুস্থ ছিলাম, মাথায় ছিল প্রচন্ড ব্যথা, সংসদে কি বলেছি তা বুঝতে পারছি না, আসলে আমার বাবা বেঁচে আছেন। না, এখন এগুলো তো আসলে আমরা বুঝি, মানে বাংলাদেশের মানুষ বোঝে এগুলো আসলে মাথা ব্যথা বা অসুস্থতার কথা বলে আসলে লাভ নাই। তো আমার মনে হয় এমপিশিপ বাতিল হওয়া উচিত, মস্তিষ্ক যদি বিকৃত হয়ে থাকে, এবং এমপিশিপ বাতিলের বৈধ অবৈধর যে শর্তাবলী আছে তার ভিতরে একটা শর্তাবলী এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। না মানে আমার কাছে মনে হয় যে এটা আউট অফ ইনসিকিউরিটি উনি বলেছেন, যে মানে আমার এখন প্রমাণ করতেই হবে যে যেহেতু বিরোধী দল হচ্ছে রাজাকার বলে বারবার করে, বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে, এখন আমার প্রমাণ করতে হবে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এরকম একটা ভাবভঙ্গি আমি আসলে ওনাদের মধ্যে দেখি, এবং সেটা প্রমাণ করবার একটা ব্যর্থ প্রচেষ্টা আছে ওনাদের মধ্যে। আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণভাবে আলোচিত, আপনিও জানবেন, যে আমাদের শাহে আলম প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, উনি তো আসলে বগুড়াটাকে একেবারে কি বলবো, বগুড়া শিবগঞ্জ যে একটা উপজেলা, সেটাকে যদি কোনোভাবে এখন ঢাকার পরিবর্তে রাজধানী করা যায়, এটা মনে হয় ওনার জন্য ভালো হয়। আমরা দেখলাম যে 4টি ইউনিয়ন নিজের নাম থেকে শুরু করে ওনার 2 ছেলের নাম এবং মেয়ে অথবা ভাতিজি কারোর নামে করা হয়েছে। তো এই যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি আসলে এই বগুড়ার একটা উপজেলা, এবং আমি খুবই অবাক হলাম, গতকালকে নেত্র নিউজের একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে উপজেলা, সেখান থেকেও উনার উপজেলায় 5 গুণ বেশি বরাদ্দ। এবার খুব মজার বিষয় যে নিজে আসলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হওয়ার ফলে উনি যেটা করছেন যে নিজের এলাকাতেই সব বরাদ্দ নিয়ে যাচ্ছেন, এবং খুবই মজার বিষয়, উনি আবার কিন্তু খানিকটা গণতান্ত্রিক আছে, জানেন কিভাবে? ধরেন উনি যে নিজের ছেলের যে ঠিকাদারি প্রতিষ্ঠান, সেখানেই উনি মোটামুটি আমার কাছে যা তথ্য আমি দেখলাম সেটা হচ্ছে 13.5 কোটি টাকার মানে কাজ দিয়েছেন, এবং উনি এই জন্যই গণতান্ত্রিক যে শুধুমাত্র যে নিজের ছেলের প্রতিষ্ঠানকে দিবে তা না, এটা তো দলীয় নেতাকর্মীরা মনক্ষুণ্ণ হতে পারে, সেখানে উনি বিএনপির ঘনিষ্ঠ এবং দলীয় নেতাকর্মীকে বাকি 53% কাজ দিয়েছে। সুতরাং সবাই মিলেমিশে এক ধরনের যে এই কাজকর্ম ভাগাভাগি করা, ভাগ বাটোয়ারা করা, এই প্রবণতা ওনার মধ্যে আছে। সুতরাং খুব ভালোভাবেই আসলে এটা চালানো হচ্ছে, কিন্তু এটা নিয়ে আপনি দেখবেন যে বিরোধী দল তারা কি সংসদে মানে যতটা সরব হবে বলে আমরা মনে করছি, সেই সরব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সংসদের দিকে। এবং আরও একটা ব্যাপার, যে এই যে পর্দা, ওভেন এবং ওয়াশিং মেশিন, দেখেন আমরা আসলে সংসদে এটা শুনতে চাই না যে কোন এমপির আসলে গাড়ি লাগবে, কোন এমপির আসলে পর্দা লাগবে, ওয়াশিং মেশিন লাগবে। এই জায়গায় হচ্ছে এই প্রয়োজনের কথা তারা বলতে পারে, একজন এমপি হিসেবে তার যেগুলো আসলে প্রয়োজন সেগুলোর কথা তারা বলতে পারে, কিন্তু সংসদ সেটার জন্য যথেষ্ট মানে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কিনা। সংসদের তো একটা হাউস কমিটি আছে, সেই হাউস কমিটির কাছে ওনারা এটা পেশ করতে পারতো। মানে এটা ধরেন আমি বললাম, এটা কি গর্হিত কোনো কাজ? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন এটা তো মাননীয় স্পিকারই বলেছেন যে এটা তো গর্হিত কোনো অপরাধ না, যে উনি এটা চেয়ে ফেলেছেন। এখন দেখেন এইটার খুবই মজার ব্যাপার হচ্ছে, এইটার ব্যাপারে আবার আজকে জনাব আমাদের আরেক শাহজাদা জনাব আন্দালিব রহমান পার্থ এমপি, তিনি লোকে বলে, মানে যারা নিন্দুক তারা বলে যে উনার মানে বাবার ব্যাপারে চিনিচোর এরকম বলে, যে নাজিউর রহমান মঞ্জু, তো উনার তো আসলে বহু অর্থ সম্পদ আছে, কারণ আমরা দেখেছি এরশাদ আমলে উনার বাবা মানে খুব গুরুত্বপূর্ণ ছিলেন, এবং নিন্দুকরা বলে, আমরা বলি না, সেটা হচ্ছে যে সেই সময় মোটামুটি তাদের মানে 2,500
কোটি টাকা এরশাদের সময় মানে তিনি মেরে দিয়েছিলেন, মানে তার বাবার কথা বলছি। সুতরাং সেই জায়গায় এখন ওনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন ছিল, ওনার বাবার এবং আমরা এর আগের সংসদেও কিন্তু দেখেছি ওনার বাবার মানে টাকা কোথা থেকে আসে, ওনাকে কিভাবে পড়ালো, এগুলো নিয়েও প্রশ্ন আসে। সুতরাং আমরা বুঝতে পারি যে ওনাদের আসলে মোটামুটি টাকা পয়সা আছে। উনি এই একজন এমপি না, উনি মোটামুটি বিরোধী দলের যতগুলো এমপি আছে সবাইকে ওভেন, ওয়াশিং মেশিন এবং পর্দা কিনে দেওয়ার আসলে সক্ষমতা রাখে, কিন্তু এটা কিন্তু শুনতে ভালো লাগে না। মানে ওনাকে আসলে এই এমপি বানানো হয়েছে, বাংলাদেশের মানুষ হচ্ছে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে অন্যের ওয়াশিং মেশিন, পর্দা এবং মানে এই ওভেনগুলো কিনে দেওয়ার জন্য না। সুতরাং যখন আমরা আসলে এই বাংলাদেশে এতদিন পর একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি, আমরা এমপিদের আসলে এই যে বেফাঁস মন্তব্য এবং এই ধরনের গালগপ্প এবং একজন আরেকজনকে যে কটু কথা শুনিয়ে পরাস্ত করবার মতো এই ধরনের পরিবেশ আসলে দেখতে চাই না। এহসান মোহাম্মদ ভাই, আপনি সাংবাদিক, কথা সাহিত্যিক মানুষ, যদি এই যে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, পর্দার বিষয়টি একজন এমপি সংসদে বলেছেন, এটি আসলে গর্হিত কোনো কাজ তিনি করেছেন কিনা? যদিও স্পিকার ক্লিয়ার করেছেন যে এখানে না বলে হাউস কমিটিতে বললেই ভালো হতো, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারি দল বিরোধী পক্ষকে বলছে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বিরোধী পক্ষ সেটি আবার কি করছে, নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রমাণ করার জন্য নানা ধরনের বয়ান হাজির করছে, এটি কি না? আর সংসদ কি প্রথম অধিবেশনটা যেমন হলো, বাজেট অধিবেশনটাতে দেখে মনে হচ্ছে যে হাসির পাত্র হয়ে যাচ্ছে কিনা? তিনটা প্রশ্ন। জি, তিনটা কোশ্চেন। ধন্যবাদ। আমার সহযোগী আলোচকের কথা আমি শুনলাম। প্রথমের কথা হচ্ছে কি যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে প্রায় 18 মাস পরে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনের পরে আমাদের স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে বাংলাদেশের এই বর্তমান যেই সংসদটি হলো, এই সংসদটি আগের কোনো সংসদের মতো আর হবে না। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই বাংলাদেশ মানে আমরা অর্জন করেছি, আমি বলবো যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশের সংসদ সদস্যগণ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সেই সংসদে কেবল জনগণের কথাই বলা হবে। এবং কিভাবে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তোলা যায়, সংসদের কাজ তো আসলে সেটা। সংসদ সদস্যগণ সেখানে বসে সেটা আলোচনা করবেন। আপনি জানেন যে সংসদে পার মিনিটে প্রায় 2 লক্ষ টাকার বেশি খরচ হয়, তো সেটা তো আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকাই সেখানে যায়। এখন সেই ভ্যাট ট্যাক্সের টাকায় যখন এক সংসদ সদস্য চেয়ে বসেন যে তার ফ্ল্যাটে হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ ওভেন লাগবে, মেশিন লাগবে, পর্দা লাগবে, এগুলো নাই, তখন আবার তার পক্ষে না ঠিক এক ধরনের তাকে উদ্ধারে স্বয়ং স্পিকার এগিয়ে আসেন এবং স্পিকার এসে বলেন ওই সংসদ সদস্য তিনি নিজের একার জন্য চান না, এটা একটা হাউজের ব্যাপার আছে, আমাদের সকল সংসদ সদস্যের জন্য তিনি চেয়েছেন, এটা তিনি কোনো গর্হিত অপরাধ তিনি করেন নাই, এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম একজন সংসদ সদস্য যিনি তিনি হচ্ছে গিয়ে খুব গরিমার সাথে দাঁড়ালেন, তার সুটেড বুটেড তিনি টার্ন করলেন, তার টাইয়ের নট তিনি ঠিক করলেন এবং তিনি বললেন যে তিনি চাইলে হচ্ছে গিয়ে তাদেরকে ওয়াশিং মেশিন এগুলো তিনি দিতে পারেন। দেখেন, আমরা এই ধরনের গরিমাপূর্ণ বক্তব্য আমরা কাদের মুখে শুনি? সাধারণত যাদের অঢেল টাকা আছে এবং সেই অঢেল টাকা কোনো কষ্টার্জিত অর্থ নয়, সাধারণত এরকম লোকজনেই এরকম গরিমাপূর্ণ বক্তব্য করে থাকেন। তো আমার আগের এক আলোচক ইঙ্গিত দিয়েছেন আন্দালিব রহমান পার্থের টাকা কড়ি নিয়ে তাদের পরিবারের, তার বাবার আয় রোজগার নিয়ে তিনি ইঙ্গিত করেছেন। আমি আর সেদিকে না যাই, আমি আরেকটা জিনিস তিনি যেটা মিস করেছেন আমি সেটা শুধু ধরিয়ে দিতে চাই। দেখেন, আন্দালিব রহমান পার্থ এখন তিনি যেভাবে সংসদে, এখন এই সংসদের সামনে তিনি যেভাবে নিজেকে দেখাচ্ছেন, এর সবটাই কি এরকম কিনা, একেবারেই সুন্দর পটের পুতুলের মতো পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা, এর পেছনে অন্য কিছু এখানে আছে কিনা? আন্দালিব রহমান পার্থর পরিবার আপনি যদি দেখেন, তিনি এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা বিতাড়িত হলো, স্বৈরাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা, তো তার পরিবারের তিনিও তাদের বৃহৎ পরিবারের তিনি একজন অংশ। এবং বলা হয়ে থাকে না, এটা এখনও আমি একদম একজন সাংবাদিক হিসাবে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের পরিবার, স্বাধীন বাংলাদেশের পরে, প্রতিষ্ঠা লাভের পরে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য, এবং শুধু তাই নয়, তার বোন জামাই, তার ভাগ্নে ভাগ্নি, তার আত্মীয় স্বজন, তার মানে মাতুল গোষ্ঠী থেকে শুরু করে জ্ঞাতি স্বজন, 14 গোষ্ঠী আপনি যদি বলেন বাংলা ভাষার মতো, এই 14 গোষ্ঠী কোনো ধরনের দৃশ্যমান চাকরি কিংবা ব্যবসা না করেও
তারা স্বাধীন বাংলাদেশে বিগত 50 বছর 55 বছর জমিদারের মতো জীবনযাপন করেছে। আন্দালিব রহমান পার্থ তাদেরই হচ্ছে কি এক্সটেনশন। তো এখন তিনি এখানে দাঁড়িয়ে যখন এই কথা বলেন, আমরা তো মনে করতে পারি যে আওয়ামী লীগের আমলে তো আমরা আন্দালিব রহমান পার্থকে কোনো আমরা তাকে দেখি নাই। যখন আমি মনে করাই দিতে চাই আপনাকে, বিএনপির তৎকালীন মহাসচিব, এখনও যিনি মহাসচিব আছেন, তিনি বলেছেন ঢাকার রাজপথে যখন ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি থেমে যায়, তখন এসে একজন রিক্সা চালক, একজন হকার এসে বলে যে স্যার আমি অমুক জেলার যুব দলের কর্মী ছিলাম, স্যার আমি অমুক জেলার ছাত্র দল করতাম, আমি অমুক জেলার স্বেচ্ছাসেবক দল করতাম। এই যে এটা বলতে বলতে আমরা দেখতাম যে এখন আওয়ামী লীগের আমলে তারা ঘর ছাড়া ছিল, চাকরি ছাড়া ছিল, নিজের সন্তানের জন্য দুধের কৌটা কিনতে পারে নাই, এরকম ঘটনা আমরা প্রচুর সংবাদ আমরা কভার করেছি। সেই তার বিপরীতে এসে পার্থ সাহেবরা কিন্তু ঠিকই তখন ওরকম এই শুটকোট পরিহিত ছিল, ওরকম জৌলসপূর্ণ জীবনযাপন তারা যাপন করেছেন। এখন স্বাভাবিকভাবে এই পার্থ সাহেব সংসদে দাঁড়িয়ে ভিন্ন মতকে গিয়েছিল না কারাগারে গিয়েছিলেন তিনি গণ অভ্যুত্থানের শেষ সময় জুলাই আন্দোলনের শেষ সময়ে, যখন হচ্ছে গিয়ে সেই আটক নিয়েও নানা রকম প্রশ্ন আছে। কেন তিনি আটক হয়েছিলেন বা কি জন্য তিনি আটক হয়েছিলেন গণ অভ্যুত্থানে, সেটা আমরা অন্য বিতর্ক, এটা আপনি স্পষ্ট বুঝতে পারছেন। কিন্তু বিগত আমলে আওয়ামী লীগের যখন একেবারেই খড়গহস্ত ছিল আওয়ামী লীগ, সেই সময় তো আমরা দেখেছি যে আপনি যদি গণভবনের যদি লগ বই আপনি যদি এখন যদি যাচাই করতে যান, আমরা গণঅভ্যুত্থানের পরে দেখেছি প্রতি ঈদে পার্থ সাহেব তার স্ত্রীকে সাথে নিয়ে শেখ হাসিনার সাথে দেখা করতে যেতেন। এটা কিন্তু তখন কোনো মিডিয়া খুব বেশি আসতো না। আমি আপনাকে একটা তথ্য এখানে জানিয়ে রাখলাম। তো সেই জায়গায় পার্থ সাহেবরা কি বললেন আমি আসলে সেটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না। এটা বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশে অপরাপর যে সংসদ সদস্য আছেন তাদের মনোভাব এটা না। তো এটা এক ধরনের সব আমলে আপনি কিম খাবেন এই ধরনের একটা ওই জায়গার বক্তব্য, এটা আসলে আমি এখানে বিবেচনা করতে চাই না। আপনি আরেকটা প্রশ্ন আমাকে করেছেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে সরকারি দল এবং বিরোধী দলের যেই দ্বন্দ্ব বা ভিন্ন ভিন্ন অবস্থানে থাকা। আমি প্রশ্ন করেছিলাম যে সরকারি দল বিরোধী পক্ষকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলছে, বিরোধী পক্ষ নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি প্রমাণ করতে গিয়ে নানা রকম ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। হ্যাঁ জি, আমি যদি আপনার এই প্রশ্নটা যদি বুঝে থাকি, দেখেন কিছু ঐতিহাসিক সত্য আছে যেটা আমরা চাইলে কোনোদিন পরিবর্তন আমরা করতে পারবো না। বাংলাদেশের ইতিহাস হচ্ছে ঐতিহাসিক সত্য হচ্ছে গিয়ে বাংলাদেশের এখন যেই বিরোধী দল যেই জামাত ইসলাম রয়েছে, সেই জামাত ইসলাম 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারা স্বাধীনতা চায়নি। তারা ভিন্ন দল যারা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি তারা বিরোধিতা করেছে, এবং শুধু তাই নয়, তারা মুক্তিযোদ্ধা হত্যায় এবং রাজাকার আলবদর বাহিনী বা গঠন করার মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্য দিয়ে নীল নকশার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। এটা ঐতিহাসিক সত্য, এটা প্রমাণিত। এখন সেই জায়গায় এসে আপনি এখন বলতে পারেন যে জামাত ইসলাম তাহলে এখন কিভাবে রাজনীতি করছে, সেই ফয়সালা তো আমরা কেউ করতে পারি নাই যে জামাত ইসলাম এখন রাজনীতি কিভাবে করবে, সেটা অবশ্যই বিতর্কের বিষয়। কিন্তু এক স্বাধীনতার প্রশ্নে, 71-এর ইতিহাসের প্রশ্নে জামাতের অবস্থান সেটা হচ্ছে গিয়ে যে তারা অবশ্যই স্বাধীনতার বিরোধী দল, সেটা অবশ্যই স্বাধীনতার বিরোধী দল। হ্যাঁ, জামাত ইসলামের এতজন সংসদ সদস্য সেখানে রয়েছে, তাদের কারো না কারো পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা রয়েছেন, সেটা থাকতে পারে, কিন্তু দলগতভাবে জামাত ইসলাম স্বাধীনতার বিরোধী দল। জি, পাপি আপা, মনিরা শারমিন একটা কথা বলছিলেন যে বিরোধী দল যে ধরনের সরব ভূমিকা থাকার কথা ছিল সেটি তারা ততটা মনেও হচ্ছে না, মানে কেন তারা সরব ভূমিকা রাখতে পারছে না? এইটা মনিরা যথার্থই বলেছে, কারণ এখানে ব্যাপার হচ্ছে দুরকম। জামাত ইসলাম প্রথমে যে ওই আপনার হচ্ছে গণভোট প্রায় কার্যকর আর হচ্ছে আপনার জুলাই সনদ, এটা নিয়ে ব্যাপক ব্যস্ত, এবং ওই জুলাই সনদটা কার্যকর না হলে সংসদে শুধু জনগণের অর্থ অপব্যয় হয়ে যাচ্ছে, এবং এটা জনগণের অর্থটা নষ্ট করার কোনো এখতিয়ার এই সরকারের নাই। ওই প্রথম পার্লামেন্টে আমি এই বক্তৃতায় শুনলাম, এবং ডাক্তার শফিক নিজেকে কিন্তু শহীদ পরিবারের সন্তান বলে দাবি করেছেন। কে শহীদ হয়েছে, কিভাবে শহীদ হয়েছে, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে, না মুক্তিযোদ্ধাকে খাবার দাবার সরবরাহ করছে, কি টাইপের মুক্তিযোদ্ধা, এটা আমরা জানি না প্রথমত। আবার শিশির মনিরের আপনি স্টেটমেন্ট পড়বেন উকিল হওয়ার কেন উনি অ্যাডভোকেট হলেন, দেখা যাচ্ছে ব্রাশ ফায়ার করে তার পরিবারের 8 জনকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছে। এই হত্যা করার মানসিক কষ্টে সে ছোটবেলা থেকে ডিজায়ার পোষণ করছে যে আমি অদূর ভবিষ্যতে এইম অফ লাইফ অ্যাডভোকেট হবে। কিন্তু তারা কারা কি কারণে মরলো এই বক্তৃতাগুলো কিন্তু স্পষ্ট না। এখন স্বাধীনতা বিরোধী শক্তি হওয়ার কারণে মুক্তিযোদ্ধাদের হাতেই তারা মারা গেল, না কি কারণে মরলো এটা কিন্তু স্পষ্ট না। এবং এগুলো জাতীয় পার্লামেন্ট একটা পবিত্রতম স্থান, সংসদ ভবন, তো সেইখানে দাঁড়িয়ে যে কোনো কথার সত্য উপস্থাপন
তথ্যভিত্তিকভাবে যদি উপস্থাপন করতে ব্যর্থ হয় এবং করলো কিনা সত্য তথ্য উপস্থাপন, এটাও সরকারের উচিত অনুসন্ধান করা। অনুসন্ধান করলে তার এই ধরনের মিথ্যা তথ্যকে দলীয় স্ট্যান্ডবাজি করার জন্য এবং আমরা মুক্তিযুদ্ধের সাথে ছিলাম এইটা প্রমাণ করার জন্য, সংগঠন আমি যাই করি ছিলাম মুক্তিযুদ্ধের সময়, এইরকম নৈতিক স্খলনজনিত মানবিক বিপর্যয় আর অদূর ভবিষ্যতে পার্লামেন্টে আমরা দেখতে যাতে না হয়, এই জন্য সরকারকে এই ব্যাপারে অনুসন্ধান করা প্রয়োজন প্রথমত। আর স্বাভাবিক কারণে এই বিরোধী দলের কাছে আসলে পুঁজি নাই। পুঁজি নাই মানে কি, বাজেট গরিব মারার বাজেট বলতে পারতেছে না, বড়লোক পুনর্বাসনের বাজেট বলতে পারতেছে না। এখন তামাক, বিড়ি, সিগারেটের দাম বাড়লো কেন, তার জন্য ওনারা জবাব চাচ্ছে। এখন এই যে জবাবটা চাচ্ছে, এর আগে কিন্তু ডক্টর শফিক বলছে যে আমাদের ছেলেরা কেউ নেশাও করে না, বিড়িও খায় না, এরা তাহাজ্জুদে পড়ে আর ফজরের নামাজও পড়ে, সব একবারে ফুলের মতো পবিত্র একটা জিনিস। তাহলে বিড়ির দাম বাড়লো কেন, গায়ে কিন্তু বেঁধে গেল। এখন চালের দাম, ডালের দাম, এটা সেটা, কিংবা আবাসন খাত ছাড়া কালো টাকা সাদা করার অন্য কোনো খাতে দেওয়া হয় নাই, একটা ব্যাপার। তারপরে পর্যুদস্ত অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এখন এই প্রাপ্ত অর্থনীতিতে টেনে হিঁচড়ে ছেঁচড়ে যতটুকু যা করেছে, ডিজায়ারটা গুড আছে, কতটুকু ঋণ নির্ভর সেটা ঠিক আছে। তারপরে আপনার লোন বাইরের দেশ থেকে উচ্চ হয় আর মধ্যম সুদে হোক নিয়ে এসে আমাকে দেশ চালাতে হবে, সেটাও ঠিক আছে, কারণ এই পরিস্থিতিটা তো বিএনপির সৃষ্ট পরিস্থিতি না। এখন তারপরেও মোটামুটি ভাবে কিভাবে রাষ্ট্র চালাবে যে রূপরেখাটা বাজেটের মাধ্যমে প্রদান করেছে, আয় ব্যয়ের হিসাবটা, এইটা নিয়ে তারা সমালোচনা করতে পারছে না। স্বাভাবিক কারণে তাদের হাতে আসলে বিরোধিতা করার মতো পুঁজিপাতিও নাই। আবার এমপিদের দেখেন 10 লক্ষ টাকা করে রোজার ঈদ, কুরবানির ঈদে তারা অনুদানও কিন্তু পেয়েছে এবং তারা সেটা বিলি বন্টনও করেছে প্রকাশ্যে, ওপেনে, আমরা ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাহলে এখন তাহলে বলার ইয়েটা ডে বাই ডে কমে যাচ্ছে যে কিভাবে কি করব না করব। আর এদিকে দেখেন তাদের বসার জায়গা নাই, এলাকায় অফিস চাইছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, ইউনো অফিসে আজকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা ঘোষণা দিয়েছে যে 6 লক্ষ টাকা এমপিদের বসার জন্য একটা অফিস কক্ষ নির্মাণের জন্য উনি ব্যয় করবেন নেক্সট ইয়েতে। এখন এমপি আর ইউনো অফিস একসাথে হয়ে গেলে সরকারি কাজের কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, কারণ সরকারি কাজ তো একটা সিস্টেমের ভিতরে চলে, আর এমপি তাদের দল পার্টি সাঙ্গ পাঙ্গ নিয়ে একটা হহুল্লাস এবং উপজেলা পরিষদের ভিতরে যদি হয়, এটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে এবং দেখবেন যে এখানে একটা হট্টগোল অদূর ভবিষ্যতে হবে। এই জন্য আমি বর্তমান সরকারকেও বলবো যে একটা এমপি নাগরিক সেবা দেওয়ার মতো বাসায় একটা টিনের ছাপড়া হলেও তো থাকতে হবে। আমি যদি এলাকার বাসিন্দাই নাই হই, এলাকার ভোটারই নাই হই, ভোটার না হলেও চলে, কারণ সংবিধানে কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশের নির্বাচন কমিশনের আইনে যে আমি যেখান থেকে ভোট করবো সেখানে আমাকে ভোটার হতেই হবে, সেরকম না। বাড়ি ঘোড়া থাকতে হবে তাও না, কিন্তু এমপি যখন আমি হয়ে গেছি তখন আমার জনসেবাকে দেওয়ার জন্য এবং জনগণের কথাবার্তা শোনার জন্য একটা অফিস, একটা জায়গা হলে তো আমার থাকতে হবে। তো সেটা নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব অ্যারেঞ্জমেন্টে থাকাটাই হচ্ছে সবচেয়ে সুবিধাজনক, সরকারি ভাবে না। এখন আমরা যারা ট্যাক্স ফ্রি গাড়ি নিতে চাই না, অমুক না, ওই পল্টন ময়দানে 7 দফার 1 দফা ঘোষণা করলো, এখন ওভেন, ফ্রিজ, পর্দা, এটার দাম কয় টাকা? এটা তো নিজের বউ বাচ্চা থাকতে নিজেদের মতো করতে হবে। অদূর ভবিষ্যতে যে বলবে না যে আমি পার্লামেন্টের প্রস্তুতি নিতে যে 3 সন্ধ্যা খেতে পাচ্ছি না, ক্যান্টিন থেকে বিনা পয়সা খাদ্য সরবরাহ করা হোক, এটাও কিন্তু প্রশ্ন উঠলে তারা তুলে ফেলতে পারে। জি জি, মনিরা শারমিন, আসলে বিরোধী দলের কাছে কোনো ইস্যু নাই, সেই কারণেই নানান বিষয়গুলো সামনে আসছে। এই পর্দা, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, বসার জায়গা। না দেখেন, আমার কাছে মনে হয় কি যে বিরোধী দল হিসেবে আমরা বিরোধী দলের অংশ। আমার কাছে মনে হয় যে আমরা বিরোধী দল বলতে এখন যা বুঝি, চোখ বন্ধ করলে যেটা মনে হয় যে এনসিপির কয়েকজনের চেহারাই সত্যিকার অর্থে মানে সামনে আসে, কারণ যতটুকু বিরোধিতা, যতখানি বিরোধিতা আসলে তাদের জায়গা থেকে আমরা দেখছি। এবং বিরোধী দল হিসেবে যখন আমি মানে সাধারণ মানুষের সাথে যখন ইন্টারাকশন হয়, কথাবার্তা হয়, যখন জানতে চাই, তখন আসলে এমনও আছে যে বিরোধী দলের অনেক সংসদ সদস্যের নামও বলতে পারে না অনেকে, ওই হাসনাত, নাহিদ, আক্তার হোসেন, এই সবই বলে। তো এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু যৌক্তিক বিরোধিতা করতে চাই, যেমন ইস্যু কিন্তু যথেষ্ট আছে,
কিন্তু আমার কাছে মনে হয় যে সেই ইস্যুগুলো কিভাবে ক্যাপিটালাইজ করতে হবে এবং সরকারকে কিভাবে চাপ প্রয়োগ করতে হবে, এখানে একটা সমন্বিত উদ্যোগ নাই, একটা কোঅর্ডিনেশনটা আসলে নাই। এবং এখানে খানিকটা আমার কাছে একটু সমালোচনা বেশি হয়ে যায় কিনা বুঝতেছি না, কিন্তু তারপরেও বলি, সেটা হচ্ছে যে আমরা বিগত সময়েও দেখেছি যে বিরোধী দল হিসেবে আসলে জামাতের যে কি বলে এটাকে, তাদের যে ভূমিকা, সেটা অনেকখানি আমার কাছে মনে হয়েছে যে একটু কম্প্রোমাইজিং। মানে প্রথমে উঠেই ধরেন বলতেছে যে মাননীয় স্পিকার আপনার বাড়িও অমুক জায়গায়, আমার বাড়িও অমুক জায়গায়। মানে কেন আপনি সংসদে আসছেন আপনার কথা বলতে, আপনি জনগণের কথা বলেন। সুতরাং এই যে একটা তৈল মর্দনের একটা সংস্কৃতি আমরা গত 15 বছর দেখেছি, এই তৈল মর্দনের সংস্কৃতি তো আমরা আর দেখতে চাই না। সুতরাং এইখানে আমার কাছে মনে হয় যে সরকারি দল, ট্রেজারি বেঞ্চ কি মনে করলো, তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি বিরোধী দল মানে আপনার আসলে যৌক্তিক বিরোধিতা করতে হবে। সংসদে এতগুলো ঋণ খেলাপি বসে আছে, আপনারা তাদের ব্যাপারে কেন প্রশ্ন করেন না? কেন ব্যাংকিং সংস্কার যে আইনটা সেটা বাতিল করা হলো এবং 18 ক ধারা যুক্ত করে কেন ইসলামদের আবার ফিরে আসার যে সুযোগ তৈরি হলো, এটা নিয়ে কেন শক্ত বিরোধিতা হচ্ছে না? কেন, কে বলেছে ইস্যু নাই? প্রচুর ইস্যু আছে। আমি যেটা বললাম যে শাহজাদা শাহ আলমকে নিয়ে, এই যে একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি এইভাবে করে মানে স্বেচ্ছাচারীভাবে 4টা ইউনিয়নের নাম পরিবর্তন করে ফেললো, এটা কি যথেষ্ট ইস্যু না? সেটাও দেখেন আমাদের পক্ষ থেকে আমাদের এমপি জনাব হান্নান মাসুদ, তিনি কিন্তু এই বিষয়ে নিয়ে কথা তুললেন, কিন্তু পরবর্তীতে এই আলোচনাটা দীর্ঘ করার জন্য যে প্রস্তাব করা, এটা তো বিরোধী দলের একটা সমন্বিত উদ্যোগ হতে পারতো। সুতরাং এখানে আসলে সত্যিকার অর্থে যথেষ্ট ইস্যু আছে সরকার দলকে চাপে রাখার জন্য। দেখেন বিরোধী দলের যেই জায়গাটা এখন আমরা অনেক ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে আমরা শুনি যে আমরা যখন বিরোধিতা করি তখন বলা হয় যে বিরোধিতার জন্য বিরোধিতা। কারণ কি, সরকার দল সবসময়ই কিন্তু আসলে একটু ফ্রি থাকতে চায়, কিন্তু এই চাপটা কিন্তু যে তারা আসলে 5 আগস্ট পরবর্তী সময় বিরোধী দলের কাছ থেকে পাবে, এটা কিন্তু সরকারি দলও জানে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি এটা মাথায় নিয়েই প্রধানমন্ত্রী হয়েছেন যে 5 আগস্ট পরবর্তী সময় যেরকম জনপ্রত্যাশা আছে, জনগণের প্রত্যাশাটা পূরণ করতে হবে, সেই কমিটমেন্ট দিয়ে উনি সরকারে এসেছেন। ঠিক সেরকম বিরোধী দলের সাথে যে কমিটমেন্ট, বিরোধী দলের যে চাপ, সেই চাপটাও কিন্তু উনার সহ্য করতে হবে। এবং এর কারণ কিন্তু উনি একসময় বলেছেন যে এই চেয়ারটা কিন্তু অনেক গরম। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি উনাদের মানসিক প্রস্তুতি থাকা উচিত যে আসলে বিরোধী দল কিন্তু বিরোধিতা করবে এবং যৌক্তিক বিরোধিতা করবে, এই জায়গায় তাদের একটা ভয়ে থাকার কথা। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে আসলে বিরোধী দলের যে কোঅর্ডিনেটেড এফোর্টটা থাকা দরকার ছিল, সরকারকে একদম মানে ঘাম ছুটায় দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করা, সেটা আসলে হচ্ছে। জি এহসান ভাই, ইস্যু আছে কিন্তু বিরোধী পক্ষ ক্যাপিটালাইজ করতে পারছে না। আচ্ছা জি, আমার আগের একটা বক্তব্য বললেন, আসলে বিরোধী শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধী দল সেজে বসে থাকবো, আমার মনে হয় যে এই জায়গা থেকে একটা গুণগত পরিবর্তন দরকার আমাদের। যেমন এই সংসদ থেকে আমাদের কি প্রত্যাশা ছিল, আমি আগেই বলছিলাম যে এই যে আমাদের এই গত নির্বাচনের আগে একটা সংস্কার কমিশন হয়েছিল, সেই সংস্কার কমিশনে কিছু প্রস্তাবনা ছিল। আমরা আশা করেছিলাম যে এই সংসদে বসে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ সেই সমস্ত বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন, কিন্তু সেদিকে আমরা দেখলাম যে কারো খুব বেশি মানে মনোযোগ নেই। এবং এই সংসদে দাঁড়িয়ে আমরা দেখলাম একজন মাননীয় সংসদ সদস্য এবং একই সাথে তিনি প্রতিমন্ত্রী, যে কথাটা তিনি বললেন যে তিনি কাকতালীয়ভাবে এলাকার এই যে নামকরণ যে হয়ে যাচ্ছে, এই শব্দটাকে কোট আনকোট তিনি বলছেন কাকতালীয়। তো এই যে কাকতালীয় হয়ে যাওয়া, এবং এটা নিয়ে আমি খুবই একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে এখন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রধান এবং একই সাথে তিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নাম প্রস্তাব করা হয়েছিল প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে কিংবা তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে, কিন্তু তিনি সেগুলোকে নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে না, কারো নামে আর নতুন মানে একটা নাম বদলে এই নামে করার কোনো দরকার নেই, দরকার হলে নতুন করে প্রতিষ্ঠান যখন গঠন করা হবে তখন দেখা যাবে। তো তিনি এই যে নিজের বাবা মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণে যিনি এক ধরনের নির্মোহ থাকতে তিনি পারলেন, কিন্তু তিনি নিজের দলের
একজন প্রতিমন্ত্রী তারই জেলার, তো তার এই যে নামকরণের যে ঘটনাগুলো ঘটলো গণমাধ্যমে যেটা এখন পর্যন্ত সামনে এসছে, এই সংবাদ তার এখনো দৃষ্টিগোচরে হয়নি, এটা আমি ঠিক বুঝতে পারছি না যে এই বিষয়ে, কারণ এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, মানে সরকার না বিএনপির দলগত অবস্থান থেকে না বিএনপির কোনো সরকারের পক্ষ থেকে। তো এরকম একটা ঘটনা গণমাধ্যমেই নিউজ হচ্ছে গত এক সপ্তাহ ধরেই প্রায়, আমি যদি ভুল না করে থাকি, প্রায় এই ঘটনা নিয়ে আলোচিত হচ্ছে। তো বিএনপির কাউকে দেখলাম না, উল্টো আমরা দেখলাম এই ঘটনার শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আরো অভিহিত করলেন কোট অ্যান্ড কোট পাওয়ারফুল প্রতিমন্ত্রী। এই যে যখন আমরা জানি যে দেশে পাওয়ারফুল মানুষ হচ্ছেন কি স্বরাষ্ট্রমন্ত্রী, তো স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যখন কাউকে অভিহিত করেন পাওয়ারফুল হিসেবে, সো এই পাওয়ারটা আসলে যে কেমন পাওয়ার, এটা আসলে এটা নিয়ে আলোচনা আমার মনে হয় যে হতে পারতো। তো এই আলোচনা আমরা সংসদে দেখি না, সেজন্যই আমরা এখন এই যে এখানে আলোচনা করছি এখানে এই টকশোতে। আমি আশা করি যে এই আলোচনা নিয়েও সরকার দলের কেউ আমার প্রতি বিরাগ হবেন না। তো এই বিষয়গুলো এটা কিন্তু বিরোধী দলও করতে পারতেন, আমি আসলে এই আলোচনাগুলো বিরোধী দলের হিসেবে আমি দেখতে চাই। তো বিরোধী দল কিন্তু এই আলোচনাটা তুললেন না। আমরা তো সিভিল সোসাইটি, আমরা তো একজন, আমি মনে করি যে প্রেশার গ্রুপ, রাষ্ট্রের সবামূলে প্রেশার গ্রুপ থাকা উচিত। সো সেই জায়গা থেকে আমি এরা বিএনপির যেই চরিত্র কিংবা বর্তমান প্রধানমন্ত্রী তার প্রতি তিনি এখন পর্যন্ত যেই দৃঢ়তা এখন পর্যন্ত গত 4 মাসে তিনি দেখিয়েছেন, সেক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে এই বিষয়টা নিয়ে অন্তত একটা ন্যূনতম একটা পদক্ষেপ সামনে আসবে। আর আপনি যেটা বলছিলেন যে বিরোধী করার মতো কোনো বিষয় নেই, আমি কিছুদিন আগে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছিলাম। আমি বিষয় নাই বলি না, আমি বলছি যে ইস্যু আছে কিন্তু সেটা ক্যাপিটালাইজ করতে পারছে না। আচ্ছা, এক্ষেত্রে ক্যাপিটালাইজ করতে পারছে না এখন, এক্ষেত্রে তো এখন আমি যদি বলি সেটার একটা কারণ কিন্তু মনির সামনে বলছেন জামাতের ভূমিকা সবসময় কম্প্রোমাইজিং মনে হয়। জামাতের ভূমিকা না, এখন আমি আমাদের দেশে মানে পলিটিক্যাল সায়েন্সের যে গণতন্ত্রের যেই থিওরি বা গণতন্ত্র যেভাবে এখানে ফাংশন করে, সেটা হলো গিয়ে যে আমরা তো প্রত্যক্ষ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছি। আমরা তো বিশ্বাস করি এই সংসদ সদস্যদের আমাদেরই বাংলাদেশের নাগরিকরা ভোট দিয়ে এসেছে, তারা জনপ্রতিনিধি বাছাই করেছেন, সেই প্রক্রিয়া তারা এখন সংসদ সদস্য হয়েছেন। এখন আমি এটা বলতে গেলে তারপর জনগণ আবার আমার উপরে খেপে যাবে, তো আমাকে বলবে যে তুমি কোন শিক্ষিত কোথা থেকে ভাই তুমি আসছো। আমি বলতে চাই যে আপনারা জনগণ যখন এই সংসদ সদস্য নির্বাচন করেছেন তখন কি তাদের মাথায় ছিল না আমরা কাদেরকে ভোট দিয়ে নির্বাচন করব, কাদেরকে আমরা নির্বাচিত করতেছি? তাহলে এখন আমাদের কথা তারা এখানে না বলতে পারে। যেমন আমি জামাতের একজন সংসদ সদস্যের বক্তব্য শুনলাম, আমি বলি কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা সাহেব, তিনি বলছেন যে বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, তিনি বলছেন যে এই 9,000 কত কোটি টাকা যেন এইটা মনে হয় বেশি হয়ে গেছে, কমায়া 500 কোটি টাকা হইলে ভালো হইতো। এই যে তিনি বলছেন, তার আমার শুনে মনে হয়েছে তার না আছে বাজেট ব্যাপারটা কি এই সম্পর্কে কোনো ধারণা, না আছে তার অর্থনীতি কোনো সম্পর্কে ধারণা, এবং বাজেট কিভাবে পেশ করা হয় এবং সেটা কিভাবে আইন হিসেবে পাশ হয়ে আসে, এবং তারপরে সেটা জনগণে আপনি দেখেন যে বাজেট যেদিন এই যে প্রস্তাবনা হয়ে গেল, বাজেট পাশের পরের দিন আপনি দেখবেন কারওয়ান বাজারে আপনার জিনিসপত্রের দামে প্রভাব পড়ে, আমরা যেটা জানি, আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি জানেন। তো একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ওখানে গেছেন, বাজেট সম্পর্কে তিনি ন্যূনতম কোনো ধারণা রাখবেন না, এমন একজন মানুষকে গিয়ে কুষ্টিয়ার মানুষ ভোটে নির্বাচিত করেছে। আমি তো বরং এই যে আমির হামজার চেয়ে ওই যেই ভোটাররা তাকে নির্বাচিত করছে এই দায়িত্ব তাদের। সেজন্যই বলি যে ভাই, ওই যে আমাদের একজন ফেসবুকে একজন ভাইরাল ক্যারেক্টার আছেন সেফুদাকে সবাই গালাগাল করে, অশিক্ষিত বাঙালি, এই যে অশিক্ষিত, আমি বলছি ভাই তোরা পড়াশোনা করে ভোট দিতে যা। এখন বলতে হবে পড়াশোনা করে তারপর আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেন। জি পাপি আপা, যেটি এহসান ভাই বলছিলেন একটা জায়গায় যে ধরেন এই গণঅভ্যুত্থানের পরে যে সংসদ, সেই সংসদটা ভাইব্রেন্ট হবে, জনগণের পক্ষে কথা বলবে, কিন্তু সরকারি দল জনগণের পক্ষে কথা বলছে না। যদি মনে হয় বিরোধী পক্ষও যথাযথ বিরোধিতা করতে পারছে না, তাহলে সরকারি দল থেকেও কেন বিরোধিতার প্রশ্নগুলো আসছে না অনেক যৌক্তিক ইস্যুতে? না, সরকারি দল থেকে বিরোধিতার প্রশ্ন তার বাজেট বক্তব্য দেখেই পড়ুক আর লিখিত বক্তৃতায় পাঠ করুক, কিছু কিছু ক্ষেত্রেতেও প্রস্তাব আছে, যেমন মানবিক স্বাস্থ্যের বিপর্যয়, মানসিক রোগ, যেটা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগের চিকিৎসা ট্রিটমেন্ট খুব ব্যয়বহুল এবং এর কারণে অনেকে আত্মহত্যা করছে, প্রবণতা কিশোর কিশোরী এবং যুবক শ্রেণীর মানুষজন দেখা যাচ্ছে এই যে স্টেশনে যে সুইসাইড করে ফেললো, এগুলোর সংখ্যা কিন্তু ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এবং আপনার এই বর্তমানকালে যে পরিসংখ্যানটা দেখা যাচ্ছে, এখানে রাজনৈতিক সহিংসতার চেয়ে ব্যক্তিগতভাবে আত্মহত্যা এবং নিজেকে পরিবারের যে কলহতে মৃত্যুবরণ, এটার সংখ্যাই কিন্তু বেশি। তো এই জিনিসগুলো কিন্তু প্রস্তাবনার ভিতরে সুপারিশ হিসেবে সংসদ সদস্যরা দিচ্ছে,
এবং তারা যে লিখিত বক্তব্যটা পাঠ করতেছে, এই পাঠের ভিতরে এগুলো কিন্তু অংশ আছে, কারণ আমি সবগুলোই মোটামুটি একটু শুনতেছি, সেটা বোঝার চেষ্টা করছি। আর মনিরা যেটা বলছে যে জামাত কম্প্রোমাইজিং, এটা রাইট। কারণ এই 1.5 বছরে হয়েছে কি, জামাত শিক্ষা এবং স্বাস্থ্য, স্বরাষ্ট্র এগুলো মোটামুটি দখল করে নিয়েছে, এখন এগুলো তো চেঞ্জ হয়ে কিছুদিন হাউকাউ করলো যে দলীয় নিয়োগ হচ্ছে। তো জামাত ইসলামের নিয়োগ তো ছিলই, আর এনসিপি তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুন্সেফ, জজ, বিচারক এগুলি তো এখনো তাদের সেট আপ আসে নাই। তো স্বাভাবিক কারণে জামাতের এই সেট আপগুলোতে যখন হাত দিচ্ছে তখন তারা 2-4টা ক্ষিপ্ত হলো। এখন তারা হয়তো এখানে কম্প্রোমাইজিং অ্যাটিটিউডটা শো করে যদি কিছু রাখা যায় ডাক্তার, যদি কিছু রাখা যায় পুলিশ, যদি কিছু রাখা যায় হচ্ছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আলিয়া মাদ্রাসার এই যে গভর্নিং বডি টডি, আর আলিয়া মাদ্রাসা সব কিন্তু জামাত ইসলাম 1.5 বছর দখল করে নিছে। এবং এখানে কৌমি মাদ্রাসা থেকে পাশ করা যে মোয়াজ্জেম ইমাম সাহেব ছিল তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে কিন্তু। অথচ ইসলাম শিক্ষা, ইসলাম পরিচর্যার যে বিষয়টা, কৌমি তো কোনো রাজনৈতিক সংগঠনের না, কিন্তু আলিয়া মাদ্রাসা যারা আসে এদের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে এবং অধিকাংশই জামাত ইসলামের সাথে রিলেটেড। হ্যাঁ, তো এইখানে দেখেন ইসলামের প্রকৃত অনুসারী হচ্ছে কৌমি মাদ্রাসার ইয়েরা, আর জামাত ইসলাম ইসলামকে অপব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করে থাকে। তো তারাই অরিজিনাল ইসলামের যার অনুসারী কৌমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তাহলে এখানে অবস্থাটা বোঝেন। আর জামাতের যেটা ব্যাপার হয়েছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, আপনি কোচিং সেন্টার বলেন, আপনি বেসরকারি ইবনে সিনা থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে এবং বিভিন্ন হাসপাতাল, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু আছে। এখন এক ইসলামিক ব্যাংকে হাত দেওয়াতেই তাদের ধরেন 22,000 কোটি টাকা আপনার নির্বাচনের পার হেড 10,000 টাকা করে দিয়েছে, সেই তথ্য চলে আসছে কিন্তু অলরেডি। এবং নাবিল গ্রুপের যে প্রধান, সে যে 10,000 কোটি টাকা নিয়েছে সেটা কিন্তু চলে আসছে। এখন এই ইবনে সিনা কোচিং সেন্টার আর ওই বাদবাকিগুলো যদি চলে আসে, আলটিমেটলি জামাতের তো কিছুই থাকে না। আমার এই জন্য মনে হয় তারা ওপেনসিভ খেলে একবারে কনফার্ম গোল হবে এরকম, আর ডিফেন্সিভ খেলে যে নিজের জিনিসপত্র গোপনে রাখার জন্য। এখন পার্লামেন্টে এই ভূমিকাটাই হচ্ছে তারা নিচ্ছে। কারণ আমি তো ছোট্টবেলা থেকে জামাতের রাজনীতির সাথে আমার রাজনৈতিক প্রতিযোগিতা, এবং আমি খুব চোখের সামনে সম্মুখ সারিতে আমি তাদেরকে অবলোকন করছি। এটা তাদের নিজেকে আত্মরক্ষা করার একটা পলিসি হিসেবে আপাতত আছে। কারণ এতদিন তারা বলে আসলো যে কোনো মুহূর্তে লন্ডনে পাঠিয়ে দিব, হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান যাবে সেই পথে, এই দেশ থেকে আমরা বিতাড়িত করব, 3 দিনের নোটিশে বাইর করে দিব। এখন কিন্তু এগুলো বলতে বলতে 12 তারিখের মিটিংটা তাদের ফ্লপ, এবং তারা দেখছে যে আসলে এগুলা হুঙ্কার দিয়ে লাভ নাই। ঐক্যমত্য কমিশনের মিটিংয়েও বসতেছে, আবার যে বিএনপি হঠাৎ আন্দোলন করে তারা অংশগ্রহণ করছে। এতদিন তারপরে বললো যে নির্বাচনে তারা জিতে গেছে, তাদের বিজয়টা আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু আমরা যখন টকশোয়ে মানুষকে বোঝাতে সক্ষম হলাম যে একটা ম্যানিপুলেটিং নির্বাচন ডক্টর ইউনূসের সাথে করে তারা এতগুলি আসন নিয়ে একটা বিরোধী দলের জায়গায় একটা বসানো হবে, আনুপাতিক হারটা ভোটের যাতে বাড়ানো হয়, বিভিন্ন কলাকৌশল গ্রহণ করছে, তখন এই জিনিসগুলো তো মানুষ বিশ্লেষণ করে এলাকার হিসেবে, কোন এলাকায় কার সাথে কম্পিটিশন, কত % ভোটের কম্পিটিশন, আওয়ামী লীগের ভোটেরগুলো কি অবস্থা, সব বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা কথা আগাম বলে ফেলেছে, বলে নিজের পায়ে নিজে কুড়ালটা মেরে দিছে। আপাতত তারা একটু চুপচাপ থাকবে, নেক্সট ডিসেম্বরে পার্লামেন্টে তখন একটা প্রস্তুতি নিয়ে আগাবে আমার মনে হয়। জি, মনিরা শারমিন, আসলে যেটা আপা বলছিলেন যে নিশ্চিত গোল দেওয়ার মানে নিশ্চয়তা পেলে তখন তারা জামাত অফেন্সিভ খেলে, আর যদি গোল দেওয়ার নিশ্চয়তা না পায় তাহলে তারা ডিফেন্সিভ খেলে নিজেদের আড়াল করে রাখার জন্য। আপনারা তো সেই জোটেই আছেন, তাদের সাথে অনেক বৈঠক হয়েছে, বা তাদের অ্যাটিটিউড দেখে কিরকম মনে হয়েছে কিনা? না দেখেন, জোট যেটা নির্বাচনী জোট এবং একটা সংস্কারকে কেন্দ্র করে জোট, এই দুটো স্পেসিফিক জায়গাতে আমাদের জোটটা, এবং এখন স্বাভাবিকভাবেই সংসদে যেহেতু নির্বাচনের পরে সংসদীয় একটা জোট, এখানে একভাবে হয়তো কথা বলবার কোনো একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা সামনে রেখে একসাথে কথা বলবার একটা জোট। তো সেই জায়গাতেও অবশ্যই সংস্কারটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিন্তু আমরা অলরেডি সংসদকে খানিকটা, যদিও এটা বাজেট অধিবেশন, এর পরবর্তীতে নিশ্চয়ই সংস্কার ইস্যুটাকে আমরা সামনে আসতে দেখব। সেই জায়গাতে আমাদের এককভাবে ফাংশন করার ক্ষেত্রে আমরা মনে হয়েছে যে এটা হয়তো আরেকটি দলের সাথে যদি আমাদের যুক্ততা থাকে, সেখানে আমরা আরেকটু স্ট্রং হই, আমাদের ভয়েসটা একটু স্ট্রং হয়। যেহেতু আমাদের মোট 8 জন
সংসদ সদস্য এখন তারা পার্লামেন্টে। তো সেই জায়গা থেকে আমি আসলে যদি বলি যে আমাদের জোটগত জায়গাটা একদমই স্পেসিফিক, কিন্তু এইখানে আমি আসলে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে আমাদের যে কয়জন সংসদ সদস্য এনসিপির পক্ষ থেকে তাদের যে ভয়েসটা, সেটার সাথে যদি আসলে সত্যিকার অর্থে অন্যান্যদের, আমি যদি জামাতের যারা এমপিরা আছে তাদের যদি আসলে এই জায়গায় আমরা যুক্ততা দেখতাম বা তাদের বক্তব্যের ক্ষেত্রে জোরালো যুক্তি দিয়ে যদি তারা আসলে এখানে বক্তব্য রাখতে পারতেন, তাহলে আসলে সত্যিকার অর্থে যে বিরোধী দল, বাংলাদেশে একটা শক্ত বিরোধী দলের যে অনেক দিনের চাওয়া, সেটা অনেকখানি পূরণ হতো। এবং দেখেন, বিরোধী দল তো আমরা আসলে গত 15 বছর দেখেছি গৃহপালিত বিরোধী দল, এবং যে বিরোধী দল আসলে সরকার যা বলে, সরকার যা বলতে বলে সেভাবে করে কুসুম কুসুম খানিকটা বিরোধিতা, এছাড়া আসলে সরকারের সাথে নেগোসিয়েশন করে চলা। তো প্রথমত এনসিপির আসলে কোনো অভিপ্রায় নাই যে আমরা আঘাত দিয়ে কথা বলবো না, এই করবো না, না, নানান ধরনের কথা তো হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা আসলে দেখা গেছে কি যে দেখেন, এনসিপির যারা আসলে সংসদ সদস্য, আপনার বুঝতে হবে এরা আসলে কোনো নেগোসিয়েশনের রাজনীতি করতে বাংলাদেশে আসে নাই। কারণ এদের বাবার পরিচয় দিয়ে আসলে রাজনীতিতে আসে নাই। তাদের বাবা আসলে চিনিচোরও না, তাদের বাবা আসলে বহু অর্থের মালিকও না। তারা এক একজন রাজমিস্ত্রির ছেলে, তারা এক একজন স্কুল শিক্ষকের ছেলে, এবং একেবারে যদি বলি যে মধ্যবিত্ত পরিবার থেকে আসা। সুতরাং তাদের আসলে এই কম্প্রোমাইজিং মেন্টালিটিটা নাই। এবং এই জায়গাতেই আসলে এনসিপির দেখেন না যে যত দোষ নন্দ ঘোষ, সব দোষ এনসিপির। এই জায়গাতেই আসলে এনসিপির মানে অসুবিধাটা, কারণ এনসিপি তার স্বাতন্ত্র্যটা অলরেডি দেখিয়ে ফেলেছে। সুতরাং আমি বলবো যে বিরোধী দল হিসেবে এনসিপি যেভাবে করে নিজেদের অবস্থান সংসদে দেখাতে পেরেছে এবং বাইরেও আমরা চেষ্টা করছি, সেই জায়গাতে আমার মনে হয় যে এই অন্তত আছে না যে আমরা তো অনেক সময় ছোটদের কাছ থেকেও শিখি। তো বিরোধী দলের অন্যান্য যারা সংসদ সদস্য তাদের আসলে এদের ফলো করার একটা জায়গা আছে। কারণ আমরা যখন দেখি যে, আমার মনে আছে যে সংসদ সদস্য একজন রুমিন ফারহানা, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সংসদে বিরোধী দলের জায়গাটা আপনি কি মনে করেন, বলে যে আমি নিজে বলি আর এনসিপি কয়েকজন ওরা বলে, তাছাড়া তো আসলে বিরোধী দলের বিরোধিতা করে না সরকারের। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে বিরোধী দলের এটা একটা অ্যালার্ম হইতে পারে যে তাদের আসলে সংসদে প্রকৃত বিরোধী দল এনসিপির কয়েকজনই। সেটা বা বলি কেমনে, মানে সেটা হচ্ছে গিয়ে আপনি যখন একই ঘরে এক থালায় রান্না করে সেই খাবারের আপনি নাম তো খিচুড়ি দিবেন, তো খিচুড়ির মধ্যে থেকে আপনি আলাদা করে, আমরা তো মাংস দিয়ে খিচুড়ি রান্না করি বটে, বা মিষ্টি কুমড়া পটল খিচুড়িতে দেই এক হাঁড়ির মধ্যে, কিন্তু সেটা যখন একসাথে খায় তখন যেটা খিচুড়ি নামেই আমরা খাই, সেই জায়গা থেকে শুধু আলাদা একটা আলু উঠে নিয়ে আমি বলি না যে আমি আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছি, বা খিচুড়ি থেকে কেউ আলু তুলে অন্য রুটি দিয়ে কেউ খায় না, বলে যে খিচুড়ির আলু ভাজি দিয়ে রুটি খেলাম, খিচুড়িই খায়, খিচুড়ি নামে সেটা অভিহিত হয়। তো এখন এনসিপি তো জামাতের পাতিলের মধ্যেই আছে ভাই, জামাতের হাড়ির মধ্যেই আছে এখনো, তো এটা তো ওই জামাত জোট নামেই পরিচিত থাকবে, আলাদা করে আমরা এটা করি না, জামাত করে না, আমরা করি। হ্যাঁ, এটা একটা সংকট বটে এনসিপির জন্য। এনসিপির যেই নতুন রাজনীতি কিংবা এনসিপির যেই সামনের সারি, বিশেষ করে গণঅভ্যুত্থানের যারা মুখ ছিল, এরকম কয়েকজনের প্রতি আমি ব্যক্তিগতভাবে খুবই সৌহার্দ্য মনোভাব পোষণ করি ব্যক্তিগতভাবে। তারাও আমার খুবই, আমি মনে করি যে আমারও তারা আমার কাছের জন। তো সেই হিসাবে আমাদের একটা প্রত্যাশা ছিল যে হ্যাঁ, এই মুখগুলো বা এই লোকগুলো, এই ছেলেগুলো সামনে এলে তার একটা নতুন রাজনীতি নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু সেটা তো আর হলো না। তো সেইটা এখন জামাতের সাথে থাকা অবস্থায় কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না যে আমি জামাত বিরোধিতা করছি না, আমরা হয়ে ওঠার চেষ্টা করছি। এটা বলার আগে শুরুতেই হচ্ছে গিয়ে জামাত থেকে বেরিয়ে আসতে হবে, তারপর আপনি বলতে পারবেন, নিজেকে দাবি করতে পারবেন যে হ্যাঁ, আমি এখন নতুনভাবে রাজনীতিটা করছি। মনিরা শারমিন যেটা বললেন যে এনসিপির বা তাদের রাজনীতির কথা বলতে গিয়ে যে তারা কেউ রাজমিস্ত্রির ছেলে, তারা কেউ এই মধ্যবিত্ত পরিবারের ছেলে, নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ, স্কুল মাস্টারের ছেলে, এই জায়গা থেকে উঠে আসা, এটা বলার মধ্য দিয়ে এক ধরনের আমরা দেখলাম যে মানে অথবা তারা নিজেকে ক্লেম করতে চায় যে তারা সাবঅল্টার্ন কমিউনিটিকে তারা ধারণ করে। এটাই যে তিনি এখনো হ্যাঁ বলছেন, কিন্তু হ্যাঁ মাথা ঝুড়ি, আমি জানি না এর পরের বাক্যটা আমি কি বলবো সেটা তিনি জানেন না, কিন্তু আমরা দেখলাম যে সাবঅল্টার্নকে তারা ধারণ করেন, সেটা তিনি বললেন।
দেখেন আমরা দেখলাম এই যে শাহবাগ থানায় আমরা এখন যেই আসনটা বসে আছি, এখন আপনাদের অফিসটা এখানে, এখানকার একজন এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত মানে উল্লেখযোগ্য ফেস রিক্সা চালক সুজন মিয়াকে পরিচিত করে দেওয়া হলো এবং সেটার জন্য খুব ঢাক ঢোল পিটিয়ে সুজন মিয়াকে এনসিপির অফিসে আনা হলো এবং এনসিপির এটা নিয়ে র্যালি করা হলো। বিএনপির মির্জা আব্বাসের এগেনিস্টে সুজন মিয়াকে দাঁড় করানো হবে। তারা বিশাল সাবঅল্টানকে খুঁজে পাইছে, একদম ভারত থেকে ইংল্যান্ড থেকে পিএইচডি করা সাবঅল্টান, ওরকম স্টাডিজ পড়াশোনা করা একজনকে এটা দিয়ে তারা তত্ত্ব হাজির করছে যে ওকে সুজন মিয়াকে এখন যদি আমরা প্রার্থী করি তাহলে হচ্ছে গিয়ে এটা একটা ভালো জবাব দেওয়া যাবে প্রার্থী হিসেবে। কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম সুজন মিয়া যখন নির্বাচনের যখন ডামাডোল ঘনিয়ে এলো, সুজন মিয়ার কোনো খবর নাই। এখন সুজন মিয়াকে এনসিপি কেউ চিনে কিনা আমি জানি না, তো সুজন মিয়া কই এটাও এখন আর কেউ খবর নেই। আমার সাথে কিছুদিন আগে দেখা হয়েছিল সুজন মিয়ার, তো আমি জিজ্ঞাসা করলাম এনসিপিতে আসেন না? ভাই আমার তো এনসিপিতে পদ নেই। আমি কি ও আচ্ছা প্রার্থী হবেন না আর বুঝি। তো এই যে এক ধরনের যেটা বড় হয়েছে এইটা একটা ফাঁকি। মানে দেখেন রাজনীতি, জুলাই গণঅভ্যুত্থান কিন্তু আমাদেরকে শিখিয়েছে রাজনীতি বলেন আপনি যাই বলেন দুনিয়াটা কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ, মানে হচ্ছে গিয়ে সিরাতুল মুস্তাকিম থেকে সোজা সরল পথ। তো সিরাতুল মুস্তাকিমের পথ আপনি শুধু মুখে বা লেভাস ধরলে তো হবে না, তো সেটা আপনাকে ধারণ করতে হবে এবং সেটা আপনাকে করে দেখাইতে হবে। তো আপনি মুখে মুখে বলবেন যে আমি সাবঅল্টানকে আমি ধারণ করি, সাবঅল্টানকে কমিউনিটিকে আমি আগে নিয়ে যেতে চাই, কিন্তু আপনি সেটা মানে আপেল খাওয়ার সময় শুধু একাই আপেলের জুস খাবেন, তাইলে তো আর সেটা হলো না। তো এই জায়গায় আমার মনে হয় এই ফাঁকিটা আছে এদের। তো এটাকে উতরে তারপর আমি আশাবাদী হইতে চাই, যেহেতু এনসিপি আমি বিশ্বাস করি এই গণঅভ্যুত্থানে আমার ব্যক্তিগত অভিমত যদি আপনি জানতে চান, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ক্ষতি হয়েছে, এটা আমি নিজে ফিল করি। সেটা হলে যে পুরানো যেই ধ্যান ধারণা, পুরানো যেই বন্দোবস্ত, এটাকে আমরা বদলাতে পারি নাই। সো তরুণ একটা দল গঠন করা হয়েছিল, সেই দলের নেতৃত্বে তরুণরা ছিল, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে আসা নেতৃত্বটা ছিল। তো আমরা আশা করেছিলাম যে নতুন বন্দোবস্ত তারা আমাদেরকে দিবে বা নতুন বন্দোবস্ত আমরা সত্যিকার অর্থেই পাবো, কিন্তু আমরা দেখলাম সেই নতুন বন্দোবস্ত আর পুরাতন বন্দোবস্ত মিলে সেই পুরাতন খিচুড়ি রান্না করা হচ্ছে। তো এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত খেদ আমার আছে। এই হচ্ছে কি, আমরা শেষের দিকে আসছি, 2 মিনিট করে সময় পাবো। আমরা কেন পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে পারলাম না? এর দায় কি শুধু যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল শুধু তাদেরকেই দিয়ে আপনারা কি বলবো? এটা হচ্ছে কি, বলা যত সোজা করা খুব কঠিন। ইতিহাসের ধারাবাহিকতায় চলবে এবং তার পরবর্তী ধারাবাহিকতা পরবর্তী কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে। টোটাল আপনি অতীতকে বাদ দিয়ে কোনোদিন বর্তমান হয় না, আর বর্তমানকে বাদ দিয়ে আপনি ভবিষ্যতের আশাও করতে পারেন না। এরা পরস্পর, অতীত বর্তমান ভবিষ্যৎ পারস্পরিক সম্পর্কযুক্ত। অতীত যদি আমার খারাপ হয় আমি তার চেয়ে বেটার হওয়ার চেষ্টা করব, এবং বর্তমান যদি আমার বেটার হয় আমি ভবিষ্যৎ বেস্ট করার চেষ্টা করব। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, ওই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ঠিক যেমনভাবে পুঁজিপাতি করে একটা ব্যক্তিকরণের ভিতরে ঢুকিয়েছে আওয়ামী লীগ, এখানে জুলাই আগস্টের অভ্যুত্থানটা এনসিপি জামাত ইসলাম নিয়ে কাড়াকাড়ি করছে। এই কাড়াকাড়ি করতে যে মানুষ খুব বিরক্ত, তিক্তবিক্ত এই 2 বছরে। কিন্তু এই তিক্তবিক্ত হওয়ার কারণে ঘরে ফসলটা জামাতও তুলতে পারেনি, এনসিপিও তুলতে পারেনি। কারণ নতুন বন্দোবস্তের ভিতরে সেই ক্রিম বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত সেই ছেলেগুলোর যখন অতীত ইতিহাস পর্যালোচনা করা যায়, দেখা যায় কেউ বাইবন জামাত ইসলাম, এবং তাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে এনসিপি তাদেরকে নাম দিয়ে ধারণ করেছে। ইনকলাব মঞ্চ বাইবন শিবির, তারা একটা মঞ্চ ধারণ করছে। এবি পার্টি বাইবন শিবির ছিল, আপাতত ত্যাগ করে একটা এবি পার্টির প্ল্যাটফর্ম ইউজ করছে। তাহলে একটা জামাত ইসলামের কয়টা প্ল্যাটফর্ম লাগে? এবং এই প্ল্যাটফর্মগুলো কেন? এগুলো তো শুধু রং বদলানোর প্ল্যাটফর্ম। তো এইটা কিন্তু মানুষ বুঝে গেছে। আর এনসিপি যে নতুন বন্দোবস্তের কথা নিয়ে আসছিল, এখানে যখন বিএনপির বহিষ্কৃতটাকে তারা গ্রহণ করছে, আওয়ামী লীগকে গ্রহণ করছে, যেটা সেটা ওটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, তাহলে এটাও তো সেই মেশিন, আওয়ামী লীগের মেশিন, যেই মেশিনে আওয়ামী লীগের মেশিনে ঢুকলেই রাজাকার মুক্তিযোদ্ধা রাজাকার। তো এখানে ওই পুরাতন জিনিসই তো, যাহাই লাও তাহাই কদু। তো এই পার্থক্যটা নিরূপণ যেটা করার ক্ষেত্রে বাস্তব প্রয়োগের অভাবের কারণে এটা বাংলাদেশের মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য রাজনৈতিক সংগঠন কি গ্রহণযোগ্য একটা লুফে নেয়ার মতো বিষয়বস্তু এখানে আসছে না। চাঁদাবাজির কারণে যাকে বহিষ্কার করলাম, সে যদি জামাত আর এনসিপিতে যোগ দেয়, তাহলে আমাকে চাঁদাবাজ বলে লাভটা কি? এটাই। আচ্ছা, আমি একটু ভাইয়ের রেসপন্স করে ছোট্ট করে শেষ করি। সেটা হচ্ছে, হ্যাঁ দেখেন, এই যে সুজন মিয়ার কথা বললেন না, ঘটনা হচ্ছে যে যখন ধরেন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা আমরা দিলাম
5 আগস্ট পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে পুরো এই স্ফিয়ারে যারা আছে খেলোয়াড়রা সবাই আসলে নতুন রাজনীতি করবে, কিন্তু দেখা গেল যেহেতু আমরা নতুন রাজনীতির বার্তা দিয়েছি, যেহেতু আমরা নতুন রাজনীতির কথা বলেছি, এই নতুন রাজনীতি বাস্তবায়ন করার সোল অথরিটি হচ্ছে এনসিপি ছাড়া আর কারো নতুন রাজনীতির দায় নাই, কোনো সুশীল সমাজেরও নাই, কোনো রাজনৈতিক দলেরও নাই, কারণ নাই। এখন এই সুজন মিয়া, এই সাবঅল্টার্নদের যে ভয়েসলেসদের যে আসলে এই নতুন রাজনীতিতে আনতে হবে, সেই সুযোগ কি আছে, সেই পরিস্থিতিটা কি আছে? আমাদেরও কি রাজনীতি করার এই পরিস্থিতিটা আছে? আপনি বলেন তো, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এইখানে লিটারালি মাফিয়াদের রাজনীতি, এটা একেবারে বাংলাদেশের রাজনীতি কুক্ষিগত হয়ে আছে 20-30টা লোকের কাছে। আসলাম চৌধুরীর মতো লোকজন যখন আসলে বিএনপির নমিনেশন পায় এবং তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করে, তখন আপনার বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতি কারা নিয়ন্ত্রণ করছে। এবং এখন পর্যন্ত এস আলমদের যাবে ফিরিয়ে আনার যেই মানে প্রচেষ্টা আছে, সেটা যে আসলে কেন আছে এবং তারা যে আসলে কাদের এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং কেন আবার সেই ব্যাংকগুলোতে তারা পুনর্বাসিত হতে যাচ্ছে এবং সেই সুযোগগুলো কারা তৈরি করে দিচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। শুধুমাত্র আসলে পুরনো রাজনীতির বন্দোবস্তের কাছে হেরে গেলেন। এক্স্যাক্টলি, আপনি দেখেন নতুনদের, এবং দেখেন এই জায়গাতে কিন্তু দেখেন, এই যে আমি বললাম না যে এই রাজমিস্ত্রির ছেলেরা এবং স্কুল শিক্ষকের ছেলেরা যখন আসলে এই স্ফিয়ারে আসছে, এটা কিন্তু আসলে কেউই মেনে নিতে পারে নাই, না রাজনৈতিক দল, না সুশীল সমাজ, আপনারা যাদের ডিপ স্টেট বলেন তারাও কেউ মেনে নিতে পারে না। এই জন্যই এই জমিদারদের পুত্ররা তারা হচ্ছে বলে যে আগে ভাত খাইতো ক্যান্টিনে, এখন হাঁস খায় ওয়েস্টিনে। তার মানে ওয়েস্টিনে আসলে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না, বুঝছেন? একজন স্ট্যান্ডিং অ্যাডভাইজার তার ওয়েস্টিনে সে ঢুকতে পারবে না, সে খাইতে পারবে না, কারণ জমিদার পুত্ররা এবং এই মাফিয়া গোষ্ঠী তারাই রাজনীতি করবে, তারাই ওয়েস্টিনে খাবে, বাংলাদেশের যে কন্ট্রোলটা তাদের হাতে থাকবে। সুতরাং এই সাবঅল্টার্নদের যারা আসলে প্রতিনিধিত্ব করে, তাদের জন্য বাংলাদেশের রাজনীতি এখনো আসলে সেই পরিস্থিতি হয় নাই। এবং আমরা যারা রাজনীতি করতে আসছি, আমাদেরও কিন্তু আসলে পদে পদে ধরেন একটা কিছু বিএনপি নিয়ে আপনি 1000টা কথা শুনবেন, আপনি কি মানে এই শুনবেন যে এইটা আসলে সবাইকে আপনারা দেখাতে পারবেন না, কারণ আপনাদের মিডিয়াগুলোও দখল করা হয়ে গেছে, সময় টেলিভিশনও তো দখল হয়ে গেছে। সুতরাং আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের মিডিয়া, এটা এখন এই সময় টেলিভিশনে বসে সময় টেলিভিশন কারা দখল করছে এটা বলতে পারবো? এটা তো এখন এটা না বলি, এটা না বলি, এটা খারাপ লাগে যে টিভিতে আসছি, এই টিভিতে এসে এর ব্যাপারে না বলি। এই জায়গাতে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের যতগুলো আসলে বিএনপি আসার, মানে আমি যদি বলি একেবারে 5 আগস্ট পরবর্তী সময় অঘোষিতভাবে বাংলাদেশের সবকিছু, যে একটা হচ্ছে আওয়ামী লীগের হাতে ছিল, এখন সেটা হচ্ছে আরেকটা মাফিয়া দল, সেটা হচ্ছে বিএনপির হাতে চলে গেছে। সুতরাং এখানে সাবঅল্টার্নদের প্রতিনিধিত্ব যারা করে, তাদের আসলে রাজনীতি এস্টাবলিশ করতে আরো সময় লাগবে এবং সেই সুযোগটা করে দিতে হবে। জি এহসান ভাই, কোনো প্রশ্ন নাই যে পুরনো বন্দোবস্তের কাছে নতুন বন্দোবস্ত কেন হেরে গেল? আচ্ছা, পুরনো বন্দোবস্তের কাছে নতুন বন্দোবস্ত, আমাদের এক লেখক ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, রাজনীতিবিদ ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি বদরুদ্দিন উমর। তো জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি উমর স্যারের প্রতিবেশী ছিলাম, স্যারের বাসার পাশেই আমার বাসায় ছিল। 30 জুলাই দুপুরবেলা আমি তার বাসায় গিয়েছিলাম, স্যারের বাসায়। ওই দিন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা মুখে লাল কাপড় বাঁধবো, যে মুখে লাল কাপড় বাঁধবো। তো উমর স্যার খুবই খ্যাপাটে ছিলেন এবং তিনি বলতেছিলেন যে তুমি আমার বাসায় কেন আসছো, এভাবে বলতে। তিনি কানে কম শুনতেন, কানে তার হেয়ারিং মেশিন লাগানো ছিল। তো আমি যে কি বলছি 2 মিনিট, আমি বললাম যে স্যার আজকে এই ঘটনা আমরা স্যার 17 তারিখ থেকে স্যার আমি বাসা থেকে নাই, আমার বাসায় আমি স্যার পালাইয়াছিলাম, আপনি স্যার আমাকে চিরকুট পাঠাইছিলেন, আমি স্যার বাসায় আসতে পারি নাই। কিন্তু দিলাম কিছুই তিনি শুনেন নাই। তো তিনি হচ্ছে তার হেয়ারিং মেশিনটা তার ফতুয়ার পকেটে ছিল, তো সেখান থেকে তিনি বের করে কানে লাগায় আমাকে তখন বললেন, শোনো তুমি এখন কি বলবা বলো। আমি বললাম এতক্ষণ আমি যা বলছি সব কি তাহলে বৃথা বললাম? তো তিনি বললেন যে আমার বাসায় কেন আসছো, যাও রাস্তায় যাও। আমার যদি বয়স থাকতো, আমার যদি এখন সামর্থ্য থাকতো, তাহলে এখানে আমি রাস্তায় যেতাম, হাসিনাকে টেনে নামাইতাম। তো আমি বললাম যে স্যার আপনার মতো আর কাউকে তো আমরা পাইতেছি না, মানে আমাদের তো অবস্থা খুব স্যার নাজেহাল। তো বলতেছে যে এইবার যে গণঅভ্যুত্থান, আমার যেই পড়াশোনা, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এইবার হাসিনা পড়ে যাবে, এটা তিনি বললেন। আর কি বললেন, আমি যে জন্য এটা বলতেছি আপনাকে, পুরনো বন্দোবস্ত, হ্যাঁ আমি 1 মিনিটে শেষ করবো। সেটা তিনি বললেন যে বুড়াদের কাছ থেকে দূরে থাকবা, আমার কাছ থেকেও দূরে থাকবা, কারণ এই যে বুড়া শরীর, মানে বৃদ্ধ শরীর, বৃদ্ধ মগজ, বৃদ্ধ রক্ত, এগুলো সবগুলো দূষিত। এদের কাছে নিয়ে তুমি নতুন কিছু করবা, এটা হইতে পারে না।
তো আমাদের গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে এই গণঅভ্যুত্থানে শহীদ জীবন দিয়েছে রিয়া গ্রুপের মতো শিশুরা। সো রিয়া গ্রুপের মতো শিশুরা যখন জীবন দিয়েছে, কিংবা ফায়াজের মতো বাচ্চারা যখন জীবন দিয়েছে, তো সেই শহীদদের রক্ত তার বিপরীতে আমরা যখন দেখলাম যে উপদেষ্টা পরিষদে এমন সব বৃদ্ধরা গেলেন, তখনই আসলে পুরনো বন্দোবস্ত জয়ী হয়েছে।